এবং সে কারণেই কিন্তু তারা দুটো জিনিস খুব পরিষ্কার করেছেন। তার মানে বিদেশি শক্তি বা বিদেশি যারা রয়েছে তাদের প্রতি আস্থাশীল হয়ে আপনারা তাদের ভর করে আপনারা কি আপনাদের এই গণতান্ত্রিক পন্থা? আমি ভরের কথা বলছি না, আমি তাদের প্রতি আমি আস্থা জানাই। এই কারণে আস্থা জানাই, এই নির্বাচনে একটি পর্যায়ে এই পর্যায়ে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হয় আপনারা কিন্তু বারবার এই বিদেশি শক্তির কথা, বিদেশি এই যে সংস্থাগুলোর কথা, দেশের কথা আপনারা বলছেন। আপনারা কিন্তু দেশীয়ভাবে কোনো সমঝোতা, দেশীয় রাজনীতিতে কোন রকম কোন সকলে পারস্পরিক সামঞ্জস্য সেগুলো কিন্তু আপনারা লক্ষ্য করছেন। এটা কিন্তু আমি আবারও বলছি, দেখেন এই সমঝোতা, যেমন মাননীয় প্রধানমন্ত্রী যখন তৎকালীন বিরোধী দলের নেত্রীকে টেলিফোন করেছেন, তিনি বলেছেন হরতালের পরে 29 তারিখের পরে আপনি যেদিন ডাকবেন সেদিনই যাব, কিন্তু 29 তারিখের পরে আর কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে টেলিফোন আসে নাই। যাই হোক, আমি ওই বিতর্কগুলিকে যেতে চাচ্ছি না, কারণ এই ধরনের আলোচনা প্রতিদিন টেলিভিশন টক শোতে হচ্ছে এবং বিএনপি এবং আওয়ামী লীগের আমরা কিছু অন্ধ নেতা কর্মীরা আছি যারা এই সমস্ত জিনিসগুলিকে। কিন্তু একটু ভুল হলো আপনি যেটা বললেন। মাননীয় প্রধানমন্ত্রী যখন টেলিফোন করেছিলেন তিনি বলেছিলেন যে আপনি হরতালটা উঠিয়ে নেন এবং আপনি আমার বাড়িতে আসেন, যাকে নিয়ে আসতে চান দাওয়াত দিলাম। মাননীয় এমপি এবং ভবিষ্যৎ এমপি, দুই এমপি আমরা একটু আপনি নোট রাখুন, আমরা দেখি স্বপন ভাই একেবারে শেষ মুহূর্তের কথাগুলো বলছেন। তিনি কিন্তু বলেন ওনার মানে বিএনপি নেত্রীর কথা ছিল টেলিফোন করে আপনার অপশন, আপনাকে সময় একটু বেশি দেওয়া হবে। বক্তব্যের মধ্যে কিন্তু আপনার এই তথ্যটি বহির্ভূত ছিল না, এটা কিন্তু ছিল। জি, মাননীয় প্রধানমন্ত্রী ডেকেছেন এবং মাননীয় বিরোধী দলের নেত্রী বলেছেন আমি 29 তারিখের পরে আপনি ডাকলেই যাব। যাই হোক, ওটা আমার কাছে গুরুত্বপূর্ণ প্রশ্ন না। আমার কাছে গুরুত্বপূর্ণ মনোযোগের যে জায়গাটি, সেটি হচ্ছে আমরা প্রত্যেকেই বিভিন্ন দল করি, আমরা এখানে বিভিন্ন জনের বিভিন্ন রকম বিশ্বাস আছে, কিন্তু আমরা একটা বিষয় কিন্তু আমি মনে করি সকলেই একমত। এমনকি সিপিবির নেতা রহির হোসেন প্রিন্স, উনি একসময় কিন্তু এখানে এক ধরনের সমাজতান্ত্রিক ব্যবস্থা চান, যা আমরা কিন্তু কেউই চাই না, কিন্তু উনি সে ধরনের একটি সমাজতান্ত্রিক ব্যবস্থা চান, গণতান্ত্রিক একনয় করতে চান। আপনিও এক সময়, আমি এক সময় ছাত্র জীবনে আমি এই রাজনীতির সঙ্গে ছিলাম, যেটা চাচ্ছেন না। তো সেক্ষেত্রে কিন্তু এই মুহূর্তে কিন্তু তার মতো দলও কিন্তু আমরা চাই যে দেশে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকুক, যেই গণতান্ত্রিক ব্যবস্থায় প্রতিটি মানুষ যেন তার মৌলিক অধিকারকে চর্চা করতে পারে এবং প্রতিটি মানুষের মৌলিক অধিকার চর্চার ভিত্তিতে আমরা যেন একটি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচন করতে পারি এবং একটি গ্রহণযোগ্য বিশ্বাসযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের নির্বাচিত সরকার আমরা যাতে প্রতিষ্ঠা করতে পারি। এই প্রশ্নগুলিতে কিন্তু আমাদের ঐক্যমত আছে। পলক সাহেব বলেন, মাননীয় মন্ত্রী সাইফুজ্জামান সাহেব বলেন, অপু মাননীয় সংসদ সদস্য সাবেক বলেন, প্রিন্স বলেন, আমরা তো আছি, অসীম এবং মাহি আমার সহকর্মী, আমরা সবাই কিন্তু এই বিষয়ে একমত। তাহলে আমাদের ব্যর্থতাটা কিন্তু কোথায়? আমরা একমত হওয়া সত্ত্বেও আমরা বাংলাদেশে আগে তো পারি নাই, এমনকি 1991-তে স্বৈরাচারী এরশাদকে হটানোর পরেও, আজকে এতদিন যাওয়ার পরেও কিন্তু আমরা একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ শর্তগুলি কিন্তু পূরণ করতে পারি নাই। এবং ক্ষমতায় কিন্তু শুধু আওয়ামী লীগ ছিল না, ক্ষমতায় আমরাও ছিলাম। ফলে এই আত্মসমালোচনার দায়িত্ব আমাদের সকলেরই, কিন্তু এই মুহূর্তে এই দায়িত্ব অবশ্যই বাংলাদেশ আওয়ামী লীগকে নিতে হবে। তার নির্বাচনী ইস্তেহারে ছিল না যে আমাদের দেশের গণতান্ত্রিক প্রক্রিয়াতে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য দলীয় সরকারের অধীনে যেহেতু আস্থাভাজন পরিবেশ তৈরি করা সম্ভব নয়, সেই বিবেচনায় কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের দাবি তারা উত্থাপন করলেন। দলের মধ্যে আমি সেদিন ভিন্নমত যারা করেছিলেন তার মধ্যে একজন। জামায়াত ইসলামীও কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ছিল, আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম মিলিতভাবে আন্দোলন করলো। আমরা এই কথাগুলি শুনেছি, আরো শুনবো। আপনি যে কথা বলছিলেন আমরা একেবারে আমাদের এই প্রথম পর্বের যে আলোচনার আমাদের যদি একটু ক্লোজ না করি তাহলে কিন্তু আচ্ছা জি মাঝখানে আমি খুব দ্রুতই শেষ করে দিচ্ছি, আমি পয়েন্টটা ক্লোজ করে দিচ্ছি। সেটি হচ্ছে যে ফলে আমাদের কিন্তু মনোযোগের জায়গাটা হচ্ছে যে আমরা কি তেমন কোনো নির্বাচন করতে পারলাম যেই নির্বাচনে আমরা একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকার বলে দাবি করতে পারে? আমরা তা পারি নাই। তা কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমি একটি টেকনিক্যাল সরকারের প্রধানমন্ত্রী, কেবলমাত্র সাংবিধানিক বাধ্যবাধকতার জন্য আমাকে নির্বাচনটি করতে হচ্ছে। আমি প্রধানমন্ত্রীর সততাকে ধন্যবাদ জানাই যে তিনি এই সরকারকে একটি স্বাভাবিক সরকার বলে দাবি করেন নাই এবং প্রধানমন্ত্রী এই সরকারকে একটি টেকনিক্যাল সরকার মনে করেন। আর মাননীয় বিরোধী দলের নেত্রীও আজকে এই টেকনিক্যাল সরকারের বদলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে একটি গ্রহণযোগ্য একটি সাংবিধানিক সরকার তৈরি করার জন্য যে আগ্রহ ব্যক্ত করেছেন এবং সংলাপের আগ্রহ ব্যক্ত করেছেন, এখানেই আগামী দিনের জাতীয় রাজনীতির সম্ভাবনা। ফলে প্রধানমন্ত্রীর এই সরকারের বাস্তবতা কিন্তু উনি নিজেই স্বীকার করেছেন
যে এটি একটি স্বাভাবিক সরকার নয়, এটি একটি অস্বাভাবিক সরকার, এবং বিরোধী দলের নেত্রী এই অস্বাভাবিক সরকারের সঙ্গেই আন্দোলন এবং সংলাপের মধ্য দিয়েই একটি স্বাভাবিক সরকার, জনগণের সরকার প্রতিষ্ঠা করতে চান। সুমন ভাই, আপনার কাছে আবার আসবো আমরা। জাবেদ ভাই, আপনি এই প্রথম পর্বের এখনো কোনো আলোচনায় অংশগ্রহণ করার সুযোগ পাননি। সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন কিন্তু এখনো আমরা করতে পারছি না বলে সবাই বলছে। আমরা তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছি, আমরা নানা রকম ফরম্যাটের কথা বলছি। এই এতদিন পর্যন্ত কেন আমরা এই অপেক্ষায় আছি? এখন আমাদের এই বিষয়ে আসলে করণীয় কি? দেখেন, এখানে হচ্ছে বড় বিষয়টা হচ্ছে একটা আস্থা। বিরোধী দল এবং আমরা সরকারি দল সবার মধ্যে কিন্তু আমাদের একটা আস্থার কিন্তু অভাব ছিল। তবে আমাদের নেত্রী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বারবার কিন্তু বলেছেন যে, বিরোধী দলকে আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলাপ করি। আপনার ওই যে নির্বাচনকালীন যে সরকারটা করা হয়েছিল, সেই সরকারে কিন্তু আহ্বান জানানো হয়েছে যে আপনার কয়জন মন্ত্রিত্ব চান এবং কি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় চান, ইভেন হোম মিনিস্ট্রি পর্যন্ত অফার করা হয়েছে, কিন্তু তারপরেও তো আসেনি। তো আমাদের তরফ থেকে তো সর্বাত্মক চেষ্টা করা হয়েছে, কিন্তু তারপরেও তো আসা হয়নি। আর যে নির্বাচন নিয়ে কথা হচ্ছে, এখানে কিন্তু আমরা নির্বাচনটা করেছি কিন্তু 123-এর অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নির্বাচনটা হয়েছে। সেটা হচ্ছে সংসদ শেষ হওয়ার 90 দিনের আগেই নির্বাচন, সেই অনুযায়ী কিন্তু নির্বাচনটা হয়েছে। এখানে গ্রহণযোগ্যতা, হ্যাঁ অবভিয়াসলি, যেহেতু একটা বড় বিরোধী দল, সেটা মানতেই হবে। বিএনপির মতো একটা বড় বিরোধী দল নির্বাচন আসেনি, হ্যাঁ সেই হিসেবে সেখানে ঘাটতি ছিল, অবশ্যই আমার মানতেই হবে। কিন্তু এখন শত চেষ্টার পরেও যদি না আসে, তাহলে তো সময় তো কারোর জন্য বসে থাকবে না, তাই না? আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা আছে এর এবং বর্তমান বাংলাদেশের অর্থনীতির যে অবস্থা, আমরা ধরে নেন টেকনিক্যালি নিয়ার অ্যাবাউট 6% জিডিপি গ্রোথ আমাদের যেখানে ফরেন কারেন্সি রিজার্ভ $18 বিলিয়ন, না টেকনিক্যাল অলমোস্ট বলছি আমি এই ওয়ার্ডটা, হ্যাঁ অবভিয়াসলি 5.7 হতে পারে বা 5.5 হতে পারে, তার পিছনেও কিন্তু কেন না, আমি যেহেতু আপনি উঠাচ্ছেন আমার ব্যাখ্যা দিতে হবে। 5.5 এর হতেও পারে, 5.7 ওয়ার্ল্ড ব্যাংকের, অনেক সময় ওয়ার্ল্ড ব্যাংকের যে আপনার তাদের যে অ্যাসেসমেন্ট সেটা পারফেক্ট হয় না, আমাদের সেটা হয়তো 5.5 নেমে আসতে পারে। তার কারণ হচ্ছে আপনার এই যে আপনার অস্থিতিশীলতা। দেখেন, মজবুত অর্থনীতির জন্য স্থিতিশীল রাজনীতি খুবই গুরুত্বপূর্ণ, এবং আমাদের বর্তমান বাংলাদেশের যে অবস্থা অর্থনৈতিকভাবে, সেখানে কিন্তু আমরা কোনোভাবেই এই ইনস্টেবিলিটি কিন্তু অ্যাফোর্ড করতে পারি না। তো সুতরাং আজকে আন্দোলনের নামে যেভাবে সহিংসতা হচ্ছে, গরু পুড়িয়ে দেওয়া হচ্ছে এবং যেভাবে ভাঙচুর হচ্ছে, নানা সহিংসতা হচ্ছে, তো এটা তো কোনোভাবেই দেশের জন্য মঙ্গল না। তো সুতরাং একটা অস্থিতিশীলতা চলছে বলে আপনারা সরকার পক্ষ থেকে মনে করেন? তাহলে যেটা বলছেন যে স্থিতিশীলতা খুবই দরকার বলছেন, যে অবশ্যই দরকার, এবং আমার মনে হচ্ছে এখন তাহলে রাষ্ট্র কি অস্থিতিশীল? দেখেন, রাষ্ট্র অস্থিতিশীল ছিল, তবে আমরা দেখছি সেটা আমরা এখন ভালোর দিকে যাচ্ছি। তো সুতরাং আমরা আশা করব আমরা যদি সবাই একটু আস্থাশীল হয়ে একে অপরের প্রতি, তাহলে সামনে অবশ্যই আমাদের জন্য শুভ দিন আছে, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। কারণ এই দেশ অনেক কষ্টের আপনি আস্থার কথা বলছেন, আস্থার জায়গাটা তৈরি হচ্ছে না কেন, এবং সংলাপের ক্ষেত্র কিভাবে তৈরি হওয়া দরকার? দেখেন, এখন যদি সংলাপের ক্ষেত্রের কথা যদি বলেন, সংলাপের কথা তো আমরা আমাদের দল থেকে সবসময় বলা হচ্ছে, আমাদের সাধারণ সম্পাদক জনাব আশরাফ ভাই, উনিও কিন্তু সংলাপের কথা বলেছেন যে সরকারও পরিচালনা হবে, পাশাপাশি সংলাপ হোক, আলাপ আলোচনাও। তাহলে আজকে তো 18 দলীয় জোটের পক্ষ থেকে তারা সংলাপের একটা আহ্বান জানিয়েছে। আপনারা কি মনে করেন আগামী 2-1 দিনের মধ্যে আপনারা এই আহ্বানে সাড়া দিয়ে আপনারা কোনো দিন তারিখ? আমার তো একটু পিছনে যেতে হয়। আমরা কিছুদিন আগেই দেখেছিলাম তারেক জিয়া ভিডিও বার্তার মাধ্যমে বলেছে যে এই সরকারের সাথে আর কোনো সংলাপ নয়। তাহলে সংলাপের দরজাটা আপনাদের ওখান থেকে শুরুতে আবার বন্ধ করে দেওয়া হয়েছে, সেটা কেন? তারপরে সংস্করণ তো হচ্ছে আজকে বা গতকালকে যেটি হয়েছে। ঠিক আছে, আজকে আমরা দেখলাম আমরা বেগম জিয়ার যে প্রেস কনফারেন্স যেটা করেছেন, সেখানে উনি সংলাপের কথা বলেছেন। দেখা যাক, সেটা আমরা সংলাপের কিন্তু দরজা কোনো সময় কিন্তু বন্ধ করা হয়নি। সরকারও পরিচালনা হবে, পাশাপাশি সংলাপও থাকবে, সেটা আমাদের তরফ থেকে কিন্তু দরজা কিন্তু বন্ধ হয়নি, দরজা খোলা আছে। অবভিয়াসলি সংলাপ তো হবেই, কারণ আলাপ আলোচনা ছাড়া তো আমরা সামনের পথে এগিয়ে যেতে পারবো না। এটা মানে একটুখানি তথ্য বক্তব্য। জি জি জি, এখানে
আপনি যে বক্তব্যের কথা বলেছেন তারেক রহমান সাহেব লন্ডন থেকে দেওয়া বক্তব্যের মধ্যে বলেছেন যে আর কোনো এই সরকার অবৈধ সরকারের সাথে আর কোনো সংলাপ 5 তারিখের আগের কথা বলছেন। তার পরের দিনই, আজকের কথা অপেক্ষা প্রয়োজন নেই, তার পরের দিনই তৎকালীন মাননীয় বিরোধী দল স্পষ্টভাবে বলেছেন আন্দোলন এবং সংলাপ একই সাথে চলবে। সেটা আমার নলেজে নেই, আমি যেটা দেখি খালেদা জিয়া প্রধান বিরোধী দলের নেত্রী, তার বক্তব্য এখানে উনি তো ফ্ল্যাটলি রিজেক্ট করে দিয়েছে। রিজেকশনের মধ্যে ওটা কিন্তু ওনার কোনো বক্তব্যের মধ্যে ছিল না, ওটা সাংবাদিকরা প্রশ্ন করেছিল। উনি বলেছেন যে এই বিরোধী দল, আমি নিজে শুনি না এই সরকারি দলের সঙ্গে, হ্যাঁ সেটা ওনার বক্তব্য পয়েন্ট থেকে বলতেই পারেন, সেটা নিয়ে আমি সেটা তার স্ট্যান্ড পয়েন্ট থেকে আমাদের আলোচনার খাতিরে আমরা তো সংলাপে খালেদা জিয়ার বক্তব্যই চূড়ান্ত হিসেবে গৃহীত হয়। দেখেন আমরা সংলাপে বিশ্বাস করি। আজকে দেখুন আপনারা বলছেন যে প্রহসনের নির্বাচন, এটাকে আপনি পুরোপুরি প্রহসনের নির্বাচন বলতে পারবেন না। হ্যাঁ, এখানে আমরা প্রহসনের যদি নির্বাচনেই বলেন, এবং আপনি যেটা জনাব মাহিবি চৌধুরী যা বলেছেন নজিরবিহীন বাংলাদেশের ইতিহাসে হয়নি, আমার মনে হয় আপনি একটু ভুল তথ্য দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে নয়, তাহলে 96 15 ফেব্রুয়ারি নির্বাচনটাকে আপনি কি বলবেন তাহলে সেটা? আর আপনি যেটা বলছেন যে 5%, স্বপন ভাই বলেছেন 5%, আপনি বলেছেন 10%, আমাদের তো 40% পড়ছে, তাহলে জনগণ কি পুরোটাই আপনাদের? আমাদের সাথে কি জনগণ নেই? তাহলে এটা কি হতে পারে? না, 5% এবং 40% ফারাক তো অনেক, আমি জানি না এই ফারাক কেন। যদি পুরো জনগণের মনে যায় তাহলে আমরা এই ফারাকটা আজকে নতুন না। আমি আর আমাদের পলক সাহেব কি জনগণ? আমি বলছি এই ফারাকটা জনগণ আছে, এই ফারাকটা নতুন না, এই ফারাকটা শুরু হয়েছে অনেক আগে থেকে। না, 54 সালে এই ফারাকটা তৈরি হয়েছিল যখন মুসলিম লীগ বলেছিল যে নৌকায় ভোট দিলে বিবি তালাক হয়ে যাবে। এই ফারাকটা হয়েছিল 71 সালে যখন বলেছিল যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলে ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করা হবে। এই ফারাকটা হয়েছিল 75 পরে যখন বিএনপি সংগঠনে জন্ম হয়েছিল এবং যখন নির্বাচন আসতো তখনই নৌকার বিরুদ্ধে প্রচারণা চালানো হতো যে নৌকায় ভোট দিলে বাংলাদেশ ভারত হয়ে যাবে, নৌকায় ভোট দিলে পারে মসজিদে আজানের ধ্বনি হবে না। এই ফারাকটা তৈরি হয়েছিল 5ই মে হেফাজতে ইসলামের যখন এই সাংঘর্ষিক অবস্থা তৈরি হয়েছিল। তারপরে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল যে এদেশের আলেম ওলামাদেরকে সবাইকে হত্যা করা হয়েছে, হত্যা করে লাশ নাকি ট্রাকে করে দেশের বাইরে পাচার করা হয়েছে, এবং যেখানে বলা হয়েছিল যে 2500 মানুষকে হত্যা করা হয়েছে। এই ফারাকটা আওয়ামী বিরোধী রাজনৈতিক যে অপশক্তি আছে, এই শক্তি বারবার এই ধরনের অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য দিয়ে এই অপরাধ করতে চায়। ইতিহাসের বিকৃতি বারবার কিন্তু হয়েছে। আমরা তথ্যটা কিন্তু ভুল তথ্যটা ভুল তথ্যটা না, এটা পলিটিক্যাল রেটরিক হয়ে গেছে। এটা সবাই কিন্তু দিচ্ছে, এটা সবাই করেছে, সরে যাওয়ার আছে। ঠিক আছে, এটা তো সবাই করেছে, এই ধরনের বক্তব্য সবাই করেছে। যদি 5 শেষ হবে না, এটা তো শেষ হবে না। সবাই বললে আমরা মানতে পারবো না। এই যে 5% যে দৃষ্টান্ত অসীম ভাই দিয়েছে, 5% বলিনি, আমি বলেছি 10%। 10% আপনি একটু 5% বাড়িয়ে দিয়েছেন, কিন্তু আপনার নেতারা অনেকে বলছেন 3%। আমি আপনাকে এই ব্যাখ্যাটাই আমি দিলাম। এটাই সন্দেহ এই জায়গাতে, যখন অতীতের দৃষ্টান্ত আছে, কোন আত্মাবহ নির্বাচন কমিশন থাকে। যে একটা ফোন কিন্তু আসা যাবে ভাই, যে কথা বলছেন, আমরা যদি আমেরিকায় দেখি, আমরা যদি ইউরোপে দেখি, ওখানে তো কোনো পার্সেন্টেজ নিয়ে তো আমি আপনাকে হয় না। না, ওখানে হয় না। ওখানকার রাজনৈতিক সংস্কৃতি, এটি আমাদের ট্রেডিশন, আমাদের মানুষরা। ঠিক আছে, আমরা একটা ফোনে যাবো, বিতর্কে যাবো আমরা। আমাকে একটু শেষ করতে দেন। ঠিক আছে, নির্বাচন হওয়ার জন্য যতটুকু পার্সেন্টেজের প্রয়োজন আছে, আমার মনে হয় রহিম ভাই বক্তব্য শুনতে চাই। শুনেন, আপনারা যে উদাহরণ দিয়েছেন সেই উদাহরণে 1996 ভোট 26.57। আপনাদের মতো মানসিকতা থাকলে সে সময়ও আপনার তাহলে বলতো যে 40% উপরে ভোট হয়েছে। যেটা জেনুইনলি পড়েছে সেটা আমরা ফোন নেই, আমরা ফোন নেই, আমাদের একজন দর্শক অনেক থেকে লাইনে আছে। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্ন করুন। আমরা একটা ফোন নিচ্ছি। দর্শক, আপনি আপনার নাম বলে প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম শাইরুল। আমার প্রশ্নটি দুটি বিষয়। একটি হলো যে 1996 সনে যে 15 ফেব্রুয়ারি নির্বাচনের আগে এবং পরে আওয়ামী লীগ কি বলেছিল, দয়া করে একটু মনে করে নেবেন। আরেকটা হলো 2007 সালে 22 জানুয়ারি নির্বাচনে আওয়ামী লীগ সহ সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করেও দেশি বিদেশির সহযোগিতা যে নির্বাচনটা যেভাবে বাতিল করেছিল, ঠিক একই কায়দায় কিন্তু যে 2013 সনে 14তে 5 জানুয়ারি নির্বাচনটা যদি বিএনপি বাতিল করতো, তাহলে 11 জানুয়ারি নির্বাচন বাতিল হওয়ার পরে যে ইমার্জেন্সি আসার পরে যে পরিণতি তৈরি হয়েছিল, এই পরিণতি তৈরি যেন না হয় সেই চিন্তা করে বিএনপি দাবি ছিল জনগণ যেন নির্বাচনকে প্রত্যাখ্যান করে।
আসলে ওকে, ধন্যবাদ। আমরা আমি আপনি একটু জি 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 যে প্রত্যাখ্যান করার কথা আসছে, এবং আপনারা যদি বলেন যে এখানে 10% বা আমরা বলছি 40%, এবং সেটা যেহেতু আমরা নির্বাচন করেছি আমরা সেটা জনগণের সম্পৃক্ততা দেখেছি, ভোটারদের সম্পৃক্ততা দেখেছি। আচ্ছা, নির্বাচনে না আসার জন্য তো অনেক ধরনের সহিংসতা আমরা দেখেছি, বাধা দেওয়া হয়েছে, এবং ভোট দেওয়ার পরে ভোটারের হাত পর্যন্ত কেটে দেওয়া হয়েছে। তাহলে এটা কি? তাহলে আপনারা তো ভোটারদেরকে আসতে দেননি। যদি এখানে সহিংসতা না হতো, আমাদের একজন না হতো, তাহলে তো ঠিক আছে। আচ্ছা, ওকে মিস্টার জাভেদ, অপু, মিস্টার মাহিবি চৌধুরী, ওকে আমরা প্রিন্স ভাই আপনার কাছে আসছি, কিন্তু একটা ছোট্ট প্রশ্ন দিয়ে আপনাকে শুরু করতে চাই। আপনি অনেকক্ষণ ধৈর্যের পরিচয় দিয়েছেন এবং আপনার ধৈর্যের জন্য ধন্যবাদ জানাই। আপনি মাইক্রোফোন উঠাননি, আপনার দর্শকদের কাছে খুবই প্রিয় দর্শক একটা প্রশ্ন করেছে, এবং সেই সাথে যেটি হচ্ছে দ্বিদলীয় গণতন্ত্রের কথা কিন্তু বলা হয়, বলেন আপনারা এখন কোন ধরনের গণতন্ত্র চলছে? আচ্ছা, ধন্যবাদ। আমি তার আগে একটু বলতে চাই যে এইখানে যে আলোচনাগুলো শুনছিলাম, আমাদের কাছে মনে হয়, বা ধরেন রাস্তায় যখন চলাফেরা করি, মানুষ যখন আমাদের সাথে দেখা হয় তখন বলে যে ভাই আপনারা যখন আলোচনা করেন মনে হয় সামান্য দেশে সমস্যা, পরস্পর একটু হাতটা মিলালেই সমস্যার সমাধান হয়ে যায়, এবং আলোচনার ধারাটায় কিন্তু এইরকম একটা জায়গায় চলে যায় যার জন্য প্রকৃত সংকট কোথায় সেটি আমরা চিহ্নিত করি না, সমাধানের দিকে যাই না। এটি একটা বড় সমস্যা বলে আমার কাছে মনে হয়। আমি আসছি ওই কথায়। দেখুন, বাংলাদেশের রাজনীতিটা প্রধানত ক্ষমতার কেন্দ্রিকতায় পরিচালিত হচ্ছে, আদর্শহীনতা এখানে একটা অন্যতম সংকট। আপনি দেখুন, যে দুইটা দল দুইটা ধারা নিয়ে প্রধানত আলোচনা করছেন, আমি একটু বলতে বাধ্য হচ্ছি, এখানে জহিরুদ্দিন স্বপন তিনি কতগুলো আলোচনা তুলেছেন, এবং আমি বলবো যে কতগুলো ঠিক কথাই বলেছেন। যেমন ঠিক কথার মধ্যে যেমন দেখেন, তিনি বলেছেন যে কি বাজার অর্থনীতিতে আসছে, সেখানে কিন্তু দুই দলের কোনো অনৈক্য নাই। পঞ্চম সংশোধনী হয়েছে ৭২ সংবিধানের কথা বলে, কিন্তু সেই জিয়া এবং এরশাদের ভূত এই পঞ্চম 10 সংশোধনীর মধ্যেই কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি বিদেশি তোষণ, এইবারের আমি সে পয়েন্ট একটু অন্যভাবে বলতাম, কিন্তু এই সাথে বলে নিচ্ছি, সেই বিদেশি তোষণ দেখা যাচ্ছে কেউ কারোর থেকে কম না, এরকম একটা ধারায় আছে। এবং ইন্টারেস্টিং হচ্ছে ওনারা দুই পক্ষ কোনটা বর্জন করছেন সেইটাকে, যেটা আমাকে লক্ষ্য করে স্বপন ভাই বলছেন, ফলে পলকও মনে করিয়ে দিল। এখন আমি অত তো সংবিধান বিশেষজ্ঞ নই, বলা অনুচিত, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এখানে জহিরুদ্দিন স্বপন এবং পলক সমাজতন্ত্রের বিরুদ্ধে যদি বলেন তারা রাষ্ট্রদ্রোহিতা করছেন কিনা, সেটা যারা সংবিধান বিশেষজ্ঞ আমি তাদেরকে খুঁজে দেখতে বলবো। কারণ আমাদের সংবিধানে সমাজতন্ত্রের কথা আছে, এবং যে ধারা এই কথা বলা আছে, এই ধারার বিরোধিতা করলে তার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহের কথা হতে পারে না। আমি সমাজতন্ত্রের বিরোধিতা না, তারা বলছেন যে আপনি সমাজতন্ত্রের কথা বলেন, সেটি বলেছেন। পরিত্যাগ করেছেন কথা বললে যে আমি এখনো আছি, ওনারা নাকি পরিত্যাগ করেছেন, কিন্তু আমি বলছি কথাটা আমি তুললাম একটু যদি বলেন মজা করেই, আমাদের সংবিধানে এমন ভাবে বলা আছে এর বিরোধিতা করলে আপনার বিরুদ্ধে কিন্তু রাষ্ট্রদ্রোহিতার মামলা হতে পারে, কিন্তু সংবিধানের যে জগকিচুরি ধারা আছে সেটা নিয়ে আলোচনায় যাচ্ছে না। এই মামলার সম্ভাবনা প্রিন্স ভাই, এই মামলার সম্ভাবনা মোটেই নাই, এই কারণে কারণ এই দুই পক্ষই এটার বিরোধিতা করেছে, সরকারও আছে এবং বড় দলও আছে, সুতরাং আমরা নিশ্চিত থাকতে পারি। এবার আমি যে কথাটা মূল বলতে চাচ্ছি, যে ধরেন সংকট আমাদের কি একটু আপনি খুব জটিল না করে সহজ করে যদি দেখি, যে মুক্তিযুদ্ধের ৪২ বছর পর, এমনকি স্বৈরাচার এরশাদের পতনের আজকে ২৩-২৪ বছর হচ্ছে, এই সময় ক্ষমতায় কারাই ছিল? এই দলগুলোই। কিন্তু দেখেন দুইটা কাজ তারা সম্পন্নই করতে পারল না। যুদ্ধ অপরাধীদের বিচার, মুক্তিযুদ্ধের ধারা চেতনাটা আমি একটু বাদই দিলাম, কারণ সেটা তাদের কাছ থেকে আশা করি না, সবার কাছ থেকে সমনা, কিন্তু এক একজনের পুরোটাই চেতনা সব বাস্তবায়নকে আশা করি না, সেটা তারা করতে পারলো না। আরেকটা হচ্ছে কোন ধরনের নির্বাচন ব্যবস্থায় যে অন্তত পক্ষে মুক্তিযুদ্ধের সপক্ষের দলগুলো অংশগ্রহণ করবে এবং ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া হবে, সেটাও তারা কিন্তু করতে পারলো না। তাহলে এর জন্য দায় দায়িত্ব কাদের? জনগণকে তো দায় দায়িত্ব দিলে হবে না, দায় দায়িত্ব কিন্তু সেইখানে চলে যায়। আর এইবারে নির্বাচনকে সামনে রেখে সংকট কোত্থেকে শুরু হলো? প্রধান সংকট হলো, আমাকে যদি বলেন, সেটি হলো যখন আমরা যুদ্ধ অপরাধীদের বিচার শুরু করলাম, তারা কিন্তু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, এবং যুদ্ধ ঘোষণা করে কখনোই কিন্তু তারা এই আন্দোলনের ধারায় গেল না, এবং বিএনপি যত কথাই বলুক না কেন আর কথা বলার অপেক্ষা রাখে না, তারা কিন্তু তাদের উপরে নির্ভর করে সবকিছু করতে চাই, এই জায়গায় যেতে চাইনি। আপনি অনেক বিজ্ঞ, বিএনপি কি কখনোই যুদ্ধ অপরাধীদের বিচার নিয়ে কখনো প্রশ্ন তুলেছে? তারা এই বিচার ব্যবস্থাকে তারা নিয়ে প্রশ্ন তুলেছে যে বিচার ব্যবস্থা হচ্ছে কিনা। আমাকে যদি বলেন না, তার মানে প্রশ্ন তুলেছে তো কিচ্ছু না, শুধু ওটা বাদ দেন। সরোয়ার্দী উদ্যানে আমাদের এই খালেদা জিয়া কি বললেন না, প্রশ্ন তো তুলেছেই, একাধিকবার তুলেছে, এটা নিয়ে আমি বলছি না। যারা এখানে ওই যে জেলে আছে তারা কি বলে রাজবন্দী হিসাবে মুক্ত করে নিয়ে আসবে থেকে শুরু করে কোনটা বলে নাই,
সেটা তো শুধু তাই না, আমি বলতে চাই কোথায় চলে গেছে বিএনপি। এইটা যদি আমরা গভীরে না যাই তাহলে তারেক জিয়ার দেখলাম একটা কি ছোট্ট তথ্য বিভ্রাট নিয়ে আলোচনা করছেন। আমি বলি বামপন্থীদের কাছে ওইটা কোনো এজেন্ডা না। এজেন্ডা হচ্ছে তারেক জিয়া এই নির্বাচনের আগে ভিডিও বার্তায় কি বললেন, আমি জানি না জহিরুদ্দিন স্বপন এটা খেয়াল করেছেন কিনা, সেটা না কি বলেছেন আমি জানি না আওয়ামী লীগও খেয়াল করেছেন কিনা। আওয়ামী লীগের এটা অবশ্য তাদের খেয়াল করার, এখন আওয়ামী লীগের যে ধারায় চলছে খেয়াল নাও করতে পারেন। উনি বলছেন ৭২-এর সংবিধান ছিল গণ আকাঙ্ক্ষার পরিপন্থী। ডেঞ্জারাস কথা, জামাতি কথা, আমি আর যেতে চাই না। তাহলে আপনি সংকটের কোথায় রয়ে গেল? আপনি দেখুন সংকটের ভূতটা হচ্ছে যে জামাতিদের যে রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল সেই ধারাবাহিকতার জায়গায় চলে গেল। তাহলে আমাদের সামনে দুইটা কাজ এখন। তাহলে মুক্তিযুদ্ধের যে প্রশ্ন, এই প্রশ্নে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। বিএনপি তারা মুক্তিযুদ্ধের দাবিদার দল, জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, তার ভূমিকা নিয়ে তো কেউ কোশ্চেন করতে পারে না, সেটা অন্য জিনিস। কিন্তু তাহলে সেই দল যদি মুক্তিযুদ্ধের কথা বলে, তাহলে মুক্তিযুদ্ধের প্রশ্নে কেন আমরা ঐক্যবদ্ধ হব না? কেন এই প্রশ্নে আমরা বিভেদ থেকে আগাবো? এই প্রশ্নে ঐক্যবদ্ধ না হলে দেশকে আগানো যাবে না। আরেকটা প্রশ্ন, মুক্তিযুদ্ধের কথা বলবো, গণতন্ত্র বিসর্জন দিয়ে আজকে নতুন নতুন তত্ত্ব আসছে। আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, আপনি কোন ধরনের গণতন্ত্রের কথা বলছেন। আমাদের শ্রদ্ধেয় একজন শিক্ষক পত্রিকায় লিখে তিনি এখন আমাদেরকে শিখাচ্ছেন গণতান্ত্রিক একনায়কতন্ত্রের কথা। আমি জানি না এই ধরনের তথাকথিত বুদ্ধিজীবীদের এর তত্ত্বায়ন যদি আওয়ামী লীগ গ্রহণ করে, আমি আশা করি পলক জাভেদ যারা তরুণ তারা নিশ্চয়ই সেটি করবেন না, অপু তারা করবেন না। তারা যদি করেন তারা কিন্তু এইটা নতুন স্বৈরতন্ত্রের উদ্ভবের জায়গায় চলে যাবেন। এটা খেয়াল রাখতে হবে। বাংলাদেশের সংকটের একটা বড় কারণ কি তাহলে হচ্ছে, দেখুন আমরা এই কথাগুলো বলছি কিন্তু মানুষের জীবন জীবিকা, এই সংকটগুলো আমাদের চোখের সামনে আসছে না। আজকে যে আমাদের যে নির্বাচন হলো নৈতিক ভিত্তিক কতটুক আমার বলার অপেক্ষা রাখেন না। প্রধানমন্ত্রী বলেছেন, আজকে দেখলাম এক সময়কারের ছাত্র নেতা ওবায়দুল কাদেরও তিনি বলছেন, বলার অপেক্ষা রাখে না। এই সুযোগে হচ্ছেটা কি, বিদেশ তারা কিন্তু হস্তক্ষেপ করছে নানাভাবে দেখেন, এবং দুই দলও তার উপর নির্ভর করছে। এবং এই বিদেশকে আমরা জানি ডিপ্লোম্যাটিক ভাষায় বলেন, একবার বলেন পক্ষে নাই, আরেকবার বলেন পক্ষে, কিন্তু তারা বাংলাদেশে আছে তাদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। আমাদের সম্পদ তারা করতে চায়, আমাদের যে ভূ রাজনৈতিক জায়গাটা সেইখানে তারা দখল করতে চায়, আমাদের দেশকে তাদের রাষ্ট্রপৃষ্ঠে বেঁধে পারতে চায়। অর্থাৎ এই বিদেশি শক্তি কিন্তু আমাদের সেই জায়গাটায় আসার সুযোগ আমাদের এই দুই দল যদি একটা এই গণতন্ত্রের ধারাবাহিকতা কি বলবে যে বিপদগ্রস্ত করে তাহলে রাখবে। আরেকটা কথা হবে, আগেই বলেছি আমি, আমাদের জামাত শিবির সাম্প্রদায়িক শক্তি তার যে কথা। আরেকটা হচ্ছে যদি এইখানে আমরা মানুষকে চিনতে ঠিক মতো না পারি, যদি আমরা গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি না করতে পারি, নির্বাচনে একথা সত্য কে না বলবে। হয়তো সাংবিধানিক ধারাবাহিকতা তারা কথা বলছেন, কিন্তু বাংলাদেশের কয়জন মানুষ গেল ভোট? আমরা 9 কোটির মধ্যে 153 জন এমনি নির্বাচিত হলে বাকি কয়জন গেছে? আপনি যতই চেষ্টা করেন হালাল করার, কতজন আমরা জানি? এই পরিস্থিতি যদি চলতে থাকে, আমরা যদি দ্রুত এই রাজনৈতিক সমস্যার সমাধান না করতে পারি, বাংলাদেশের ঘাড়ে কিন্তু আরেকবার আর ওই যে তথাকথিত যে অরাজনৈতিক ধারা যা আমাদের বাংলাদেশকে আরো পিছিয়ে নিয়ে যাবে, এই জায়গাটায় যেতে হবে। এখন বাংলাদেশের মুক্তির এই কথাটা বলে আমি শেষ করি, সেটা হচ্ছে কি, বাংলাদেশের আলোচনায় আপনি সৎভাবে, এখানে দর্শক অনেকেই সৎভাবে আকাঙ্ক্ষা করতে পারেন দুই দল হাত মিলান, ভালো হয়ে যান, একটা কিছু করেন, সেইটা হওয়ার কোনো সুযোগ নাই। কারণ ক্ষমতায় তারা যান, ক্ষমতাই হচ্ছে তার অগ্রগতির সিঁড়ি হিসাবে ব্যবহার করেন, মানুষ তার কাছে তুচ্ছ। সুতরাং এর বিকল্প শক্তি যদি আমরা একটা গড়ে না তুলতে পারি, বিকল্প রাজনৈতিক শক্তি যেটা হবে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করবে, মানুষের অগ্রগতিকে চিন্তা করবে, জাতি হিসাবে আত্মবিশ্বাসী জাতি হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে, সেই ধারা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের রাজনীতিতে এই বিকল্প শক্তির উত্থান না ঘটাতে পারছি, বাংলাদেশের রাজনীতি এইখানে কিন্তু ঘুরপাক খাবে এবং আমরা অনিবার্যভাবে প্রতি মুহূর্তেই সংকটে আবর্তিত হবে। সেই বিবেচনাই করে জনগণকে আমি সর্বশেষে এক কথা একটা উত্তর চাই। বাম রাজনীতির আপনারা তো অনেক ভালো ভালো কথা, কড়া কথা বলছেন, আপনারা জনসমর্থন থেকে কেন পিছিয়ে আছেন? আমার এক কথাই বলি, প্রথমত হচ্ছে দেখেন রাজনীতি যেখানে চলে গেছে, আমি একটা সহজ উদাহরণ দিই। আজকে রাউন্ড টেবিলে ডেকে আপনি মানুষকে অধিকাংশ সময় ধরে যে কথাগুলো শেখালেন, সে কিন্তু সুযোগ দিতে পারবে না। অর্থ মানে লোভ লালসা যেখানে চলে গেছে, রাজনীতিটা বাণিজ্যিকরণ হয়ে গেছে, টাকা ছাড়া কোনো কিছু হয় না, পেশি শক্তির কাছে বন্দী, সাম্প্রদায়িক শক্তির কাছে বন্দী, আপনি দেখবেন যে প্রশাসনিক কারসাজির কাছে বন্দী, কোন গণতন্ত্র নেই, জবাবদিহিতা নেই, স্বচ্ছতা নেই। সেক্ষেত্রে আপনারা তো অনেকদিন থেকে রাজনীতি মনে করি, হয়তো তারপরও আমাদের দলগতভাবে কতগুলো ত্রুটি থাকতে পারে, এইটা নিয়ে আমি দ্বিমত করছি না। হয়তো বামপন্থীদের আরো বেশি বিবেচনা করতে হবে মানুষের কাছে কেন মানুষ গ্রহণ করছে না, সে আত্মসমালোচনা আমি করার পক্ষে, নিশ্চয়ই সেটি আমরা বুঝে বের করব। কিন্তু রাজনীতিটা যে বাণিজ্যিকরণ এবং দুর্বৃত্তায়িত হয়ে গেছে, সেইখানে আমাদের এই জায়গায় ঢোকাটা
আপনারা সুযোগ পাচ্ছেন না সে জায়গায় ঢোকার জন্য, আপনারা বাণিজ্যিক রাজনীতির কারণে আপনারা ঢুকতে পারছেন না, আপনারা আত্মসমালোচনা করতে চান, আপনারা করুন। আমরা যদি একেবারে উনি যেহেতু প্রিন্স যেহেতু আমার নাম ধরে দুটো কথা বলেছেন সেজন্য আমাকে অবশ্যই পরিষ্কার করতে খুব সংক্ষেপে দয়া করে 72-এর সংবিধান সম্পর্কিত বিষয়ে জনাব তারেক রহমানের বক্তব্যের যে অংশটি, সেই অংশটি আমি যেভাবে বুঝেছি তা হচ্ছে 72-এর সংবিধান যেমন 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সংবিধান, এটা যেমন ঠিক, তেমনি 72-এর সংবিধানের 55 ধারাতে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা, তারপরে আপনার 23-এর ক ধারাতে জাতিসত্তা সমূহের স্বাধীনতাকে বাতিল করে দিয়ে সকলকে বাঙালি হয়ে যাওয়ার ঘোষণা দেয়া, 72-এর সংবিধানের এরকম বেশ কয়েকটা জায়গা আছে যা আপনার পাকিস্তানি শাসক গোষ্ঠীর কাছ থেকে, আমি বলছি এইটা হচ্ছে অসম্পূর্ণতা, কিন্তু স্পিরিটটা কি? আপনি কি স্পিরিটের বিরোধিতা করেন? সেটা হলে বলেন, আপত্তি নেই। উনি একটা ক্লারিফিকেশন দিচ্ছেন যে তারেক জিয়া যে কথা বলেছেন আমি সেটাই বলছি। আমি অবশ্যই 72-এর সংবিধানের বিরুদ্ধে থাকতে হবে না বলছেন। বিএনপি কখনো কিন্তু সেই জাতিসত্তার কথাই বলে না। আমার অবস্থান তো আমাকে ব্যাখ্যা করতে দিবেন, তাই না? আপনারা তো জোর করে বললেই হবে না। 72-এর না, তারেক রহমানের বক্তব্যই ওইটা, 72-এর সংবিধানকে নাকচ করার বক্তব্য না। কিন্তু স্বপন ভাই, আমি যদি একটু সাপ্লিমেন্ট করি, আরেকটা জিনিস ছিল যে 72-এর সংবিধান যে সংসদ কর্তৃক আপনার অ্যাডপ্ট করা হয়েছিল, সেই সংবিধানের সংসদ সদস্যরা স্বাধীন বাংলাদেশের নির্বাচিত জনপ্রতিনিধি ছিল না। আপনার পাকিস্তান আমি আপনি এই ব্যাপারে এই ব্যাপারে আমার আপত্তি আছে, এই ব্যাপারে আমার আপত্তি আছে, অবজেকশন আছে আমার, এই ব্যাপারে আমার অবজেকশন আছে। সুবিধা যখন পাবেন তখন আপনারা সবাইকে জামাতি বলেন না, অবশ্যই আছে, আপনাকে প্রত্যাহার করা উচিত। আমি এখানে জামাতকে রিপ্রেজেন্ট করতে আসিনি, জামাতকে রিপ্রেজেন্ট করার জন্য আমি এখানে আসিনি। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আপনারা তো চেতনা ফেরি করেন, গণপরিষদ মুক্তিযুদ্ধের নামে সবাই এখন চেতনা ফেরি করেন। এই সংবিধানের বলেন নাই যে আওয়ামী লীগ রাষ্ট্রধর্ম ইসলাম রেখেছে, আপনি তো সেটা বলেন নাই, আপনি তো সেটা বলেন রাজাকার জামাতিরা এইভাবে কথা বলে, আপনি কিভাবে বলছেন? আমি বলছি এই পয়েন্টটা আপনি এটা আমাকে বলতে পারেন না, আপনি আমাকে এটা বলতে পারেন না, আমার কোনো অসুবিধা। আচ্ছা প্রিন্স ভাই, আবার বলতে দেওয়া হবে, আবার বলতে দেওয়া হবে। আচ্ছা আমরা জহিরুদ্দিন স্বপন, দলগত না, জামাতিরা এভাবে কথা বলে। যে অভিযোগটা আমরা আমি বলেছি, আমাদের পক্ষ থেকে আমরা করেছিলাম যে জামাতের কাছে বিএনপি আজকে অসহায় এবং জামাতের দ্বারা বিএনপি গ্রাস হয়ে গেছে। বাংলাদেশের জনগণ অসহায়, এটা কি আবার বাংলাদেশের জনগণ অসহায় কারণে রাজনৈতিক আমরা আপনার বিকশিত রূপ দিতে পারি। সঞ্চালকের বিরুদ্ধে অভিযোগ চলে আসছে, জহিরুদ্দিন স্বপন ভাই প্লিজ। আমি একটু আমরা সবাই সহযোগিতা করবো সঞ্চালককে, উনি যাকে অনুমতি দিবেন আমরা তাকেই কথা বলবো। জি ধন্যবাদ। এবং আমার কথা যদি শেষ করে ফেলছিলাম। ফলে 72-এর সংবিধান সংক্রান্ত বিষয়ে মূল কথাটি হচ্ছে যে 72-এর সংবিধান প্রণয়নের প্রক্রিয়া এবং 72-এর সংবিধানের বেশ কিছু ধারা মুক্তিযুদ্ধের চেতনার বিরোধী, এটি বক্তব্যের বিষয় বলে আমি মনে করি। আপনি কি বোঝাচ্ছেন স্বপন ভাই? 72-এর সংবিধান প্রণীত হয়েছিল কিভাবে? 72-এর যেটা 70-এর গণপরিষদে যারা ছিলেন নির্বাচিত, এবং সেই সরকার গঠন হয়েছিল আপনার 17 এপ্রিল আপনি মুজিবনগরে। একটু আগেই বললাম যে আপনি পয়েন্টে পড়েন, আমি একটা প্রশ্ন রাখেন না, আপনি রাজনৈতিক অভিজ্ঞ, আপনি সাবেক একজন সফল পয়েন্টে রাখেন, আপনি আপনার পয়েন্টে কথা বলেন, আপনি এই উত্তরটা আমাকে শুধু দেন। আমরা জানতে চাই তরুণ প্রজন্ম 72 সংবিধান প্রণয়নের কোথায় অসাংবিধানিক প্রক্রিয়া ছিল, কোথায় বিতর্ক ছিল, কোথায় অনিয়ম হয়েছে? কথা বলতে দেবেন তো? 1 মিনিট। আপনি প্রণয়নের কথা বলেছেন এবং আমি আপনাকে অনুরোধ করব, নিশ্চয়ই মাননীয় মন্ত্রী হিসেবে আপনি জানেন যে ইয়াহিয়া গভর্নমেন্ট লিগ্যাল ফ্রেমওয়ার্ক নামে পাকিস্তান গভর্নমেন্ট একটা অর্ডিন্যান্স জারি করেছিল। না, আমাকে শেষ করতে দিবেন, আপনি কথা বলবেন, আমার কথা শুনবেন না, আমরা একটু শুনি। যে সেজন্যই লিগ্যাল ফ্রেমওয়ার্কের আন্ডারেই কিন্তু সেই দিন 70-এর নির্বাচন হয়েছিল। 70-এর নির্বাচন কমিশনার ছিল বিচারপতি আব্দুল সাত্তার, এবং সেই নির্বাচন কমিশনারের অধীনে পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি এন্ড পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি নির্বাচন হয়েছিল। এবং পাকিস্তান ন্যাশনাল অ্যাসেম্বলি, পাকিস্তান প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি পরবর্তীকালে মুক্তিযুদ্ধের সময় নেতৃত্ব দিয়েছেন, তারা সরকার পরিচালনা করেছেন। আমি রেসপেক্ট করি তাদেরকে। শেষ করি। কিন্তু পৃথিবীর তাবৎ সংবিধান তৈরি করার ইতিহাসে আমার কথাটা আপনি তো শেষ করতে না দিলে হবে না। একটি স্বাধীন বাংলাদেশ যখন গঠন হলো তখন সঙ্গত কারণেই একটি সাংবিধানিক পরিষদ গঠন করার দাবি উঠতেই পারে, কিন্তু সেই দাবিটি কেন নাকচ হবে, কেন হবে না, এটা সম্পর্কে কথা বলার কি গণতান্ত্রিক অধিকার থাকবে না? অতএব এই প্রশ্নটা কিন্তু
এটা নিয়ে হয় সমঝোতা হতে পারে, কিন্তু এই প্রশ্ন গায়ের জোরে থামিয়ে দেওয়া যাবে না। কিন্তু আমি ওই প্রশ্নটা আবারও যাচ্ছি না, গেল। আমি 72-এর সংবিধানের যত বেশি বলবেন বিএনপির অবস্থান তত বেশি পরিষ্কার হবে জনগণের কাছে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই অবশ্যই। এবং সেই কারণেই বিএনপির মধ্যে একটি রাজনৈতিক দল কম বেশি এ পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের প্রায় সমান সমান সময় ক্ষমতায় ছিল। এবং 1971 সনের 26শে মার্চ বঙ্গবন্ধুর পক্ষ থেকে আমি মেজর জিয়া স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করছি, এই বক্তব্য দেওয়ার মধ্য দিয়েই একটি রাজনৈতিক সংগ্রাম সশস্ত্র সংগ্রামে রূপান্তরিত হয়েছিল। এবং সেই সংগ্রামের ধারাবাহিকতাতে আমরা 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে মুক্তিযুদ্ধের স্বাধীনতা অর্জন করেছি। না, ওই তো সংবিধান প্রণয়নের ওই টেকনিক্যাল বিষয়টি থাকে। ঠিক আছে, আমরা ক্লারিফাই শেষ করে আমরা পয়েন্টটা শেষ করছি। না, আপনি তারপরে কি করলেন? আপনাকে খেয়াল করতে হবে। আমি নির্বাচনে সেই আনইন্টারেস্টেড কথা বলতে দিলেন না। আপনারা যদি আনইন্টারেস্টেড কথা বলতে দেন, আপনার পয়েন্টটা রাখেন। আচ্ছা ঠিক আছে, পয়েন্টটা রাখবেন। জি, একবারও আপনার আনইন্টারেস্টেড কথা বলতে দিবেন না, এটা তো হয় না। ব্যক্তিগতভাবে আমার কাছে খারাপ লেগেছে। আমি সঞ্চালক হিসেবে দুঃখিত যে সঞ্চালক আপনি আঘাত করবেন, এটা তো হতে পারে। আচ্ছা, এখানে তো আলোচনা করা যায় না যখন 72-এর। আচ্ছা ঠিক আছে, আমরা ঠিক আছে, আমরা কারো কাছে না, আমরা দেখছি খুব ধৈর্য সহকারে মাহিবী চৌধুরী আপনার কাছে আসুন। আমি বলবো সংলাপ সুযোগ পাবো। সংলাপ, জি ধন্যবাদ। জি, কি করবো আমরা, কি করণীয় এখন আমাদের এই মুহূর্তে? সংলাপ এখন আসলে আমাদের কি প্রয়োজন সংলাপের জন্য এই মুহূর্তে? পলিটিক্স বেসড অন ইমোশন। রাজনীতিতে আবেগ থাকবে, কিন্তু রাজনীতি যদি শুধুমাত্র আবেগ দ্বারা তাড়িত হয় তাহলে দেশের মানুষ কিন্তু তার থেকে আসলে কিছু পাবে না। আমরা আবেগ থাকবে না কেন, আমরা আসলে তরুণ 2জন সংসদ সদস্য এবং 2জন তরুণ মন্ত্রী এখানে আছেন, খুব বলার চেষ্টা করলেন যে এই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য, কিভাবে জনগণের সম্পৃক্ততা ছিল, কেমন সুন্দর নির্বাচন করেছেন। এটা কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই চেষ্টাটা করাটা আসলে অবান্তর ছিল। ব্রাজিল যদি বাংলাদেশের সাথে খেলে 30 গোলে জিতে, সেটি নিয়ে ব্রাজিল খুব লাফালাফি করবে না। আপনি নির্বাচন করছেন, নির্বাচনে প্রধান আপনার কোনো বিরোধী পক্ষই ছিল না, নিজেরা নির্বাচন করছেন। আরে আপনি অবশ্যই কথা বলবেন। এই দেখেন, এই যে দিস ইজ দ্য প্রবলেম, মাত্র এই জন্যই বলছি হ্যামারিং করছেন যে নির্বাচন হলো না। আচ্ছা ঠিক আছে, আপনার কাছেও আছে, আমরা একটু শুনি। আচ্ছা একটু বলুন। জি, আপনি শেষ করেন, তারপরে আমি তো কিছু বলিনি। আমি বলছি আপনি নির্বাচন করছেন, প্রতিযোগিতা করছেন, আমি আর আমার মামু সেই নির্বাচন নিয়ে আবার গর্ব করেন, সেই নির্বাচন নিয়ে আবার অহংকার করেন না। দ্যাটস অল আই সেড। আপনি গণতন্ত্র দিচ্ছেন, গণতন্ত্রের আমি পলকের সাথে একমত, যে পলক যেটা বললেন যে 70 অনুচ্ছেদে আসলে সাংবিধানিক ভাবে এমন কিছু নাই যে বিরোধী দল সংসদে থাকতে পারবে না। বাট উই আন্ডারস্ট্যান্ড ইন দ্য স্পিরিট অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মূল চেতনায় সংসদে একটা সরকারি দল থাকবে, একটা বিরোধী দল থাকবে। এখন বিরোধী দলকেও সরকারের অংশ হয়ে গেল, এই যে একটা জগা খিচুড়ি অবস্থা। আমার গ্রামের এক লোক ওইদিন আসছিল, গ্রামের সাধারণ গ্রামবাসী একজন, সে বলে কি দেখলেন দাদা? কেটে দিকে চায়ের লগে কফি খায়, সব মিলাই ফেলেছেন, ককটেল করে ফেলেছেন, মজার জিনিস। আলহামদুলিল্লাহ, এই জন্য মাননীয় মন্ত্রী মহোদয় চায়ের সাথে কফি জনগণকে বেশি দিন খাওয়ায়েন না। এটা আমরা আশা করবো যে ইয়েস। আমি বরং মনে করি এই মাননীয় প্রধানমন্ত্রীর সততা, যে এটা একটি বিশেষ কারণে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য নির্বাচন করেছি, সেই জায়গাটা আমরা থাকি। সেই বোধোদয়যোগ্য মাননীয় প্রধানমন্ত্রীর আছে বলে তিনি মাননীয় প্রধানমন্ত্রী, সেই জায়গায় থাকি। অহংকার করে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা প্রমাণের চেষ্টা করাটা হবে অবান্তর। অন দি আদার সাইড আমি মনে করি যে আমি বিএনপির প্রতিষ্ঠার সাথে সম্পৃক্ত ছিলাম। আজকে আমি বিএনপি করি না, কিন্তু বিএনপির আজকের এই অবস্থা নিয়ে ব্যাখ্যা বিএনপিকে আজকে করতে হবে, এটা আমি আজকে বলতে পারবো না। কিন্তু আমি যেভাবে সবসময় দেখেছি যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের হাতে গড়া যে দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান ছিলেন রণাঙ্গনে একটি সশস্ত্র মুক্তি সংগ্রামের নেতৃত্বে তিনি ছিলেন। অন্যদিকে আওয়ামী লীগকে আমি দেখেছি বাংলাদেশের মুক্তিযুদ্ধের রাজনৈতিক যেই সংগ্রাম, সেই সংগ্রামের মূল নেতৃত্বে কিন্তু আওয়ামী লীগ ছিল। আওয়ামী লীগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার দল, এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সেটা বোকামি করা হবে। একইভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের মূল আদর্শে বিএনপিও কিন্তু রণাঙ্গনে মুক্তিযোদ্ধাদের দল, সেই ধারায় বিএনপি ফিরে আসবে, এটা আমি বিএনপি না করলেও প্রত্যাশা করি। সেই বোধোদয় যদি বিএনপি না আসে, সেটা বিএনপি নিজস্ব বিষয়, সেখানে আমি কিছু বলবো না। কিন্তু আজকের এই পরিস্থিতিকে যদি আমি এখান থেকে যদি উত্তরণ ঘটাতে চাই, তাহলে দুটো জিনিস দেখতে হবে। এক, সরকারকে অগণতান্ত্রিক এবং ফ্যাসিস্ট আচরণ থেকে সরে আসতে হবে। তাহলে শুধুমাত্র যদি এই এরকম অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আচরণ থেকে সরে আসে, তাহলে
এবং প্রধান বিরোধী পক্ষে যারা থাকবে, যারা সংসদে থাকুক অথবা বিরোধী দলে থাকুক, রাজপথে থাকুক, তারা যদি শান্তিপূর্ণ, অহিংস এবং রক্তপাতহীন রাজনৈতিক আন্দোলনের সুযোগ পায়, সেই সুযোগকে যদি তারা ব্যবহার করে, তাহলে তার মধ্যে দিয়ে বাংলাদেশের জাতির একটি ভবিষ্যৎ, বাংলাদেশের তরুণ প্রজন্ম যে ধরনের একটি ইনক্লুসিভ নির্বাচন দেখতে চায়, যে ধরনের একটি কো এক্সিস্টেন্স দেখতে চায়, আমি বাংলাদেশে এমন একটি পরিস্থিতি চাই যেখানে বাংলাদেশের প্রধান সরকারে যারা থাকবে তারাও হবে ৭১-এর চেতনার, বিরোধী দলে যারা থাকবে তারাও হবে ৭১-এর চেতনার। ৭১-এর প্রশ্নে একটি জাতীয় ঐক্যমত্য থাকতেই হবে। তার পরবর্তী দেশে অবশ্যই রাজনৈতিক বিরোধিতা থাকবে, কেউ হবে সেন্টার থেকে একটু রাইট, কেউ হবে সেন্টার থেকে একটু লেফট, কারো কাছে ইসলামী মূল্যবোধের গুরুত্ব বেশি থাকবে, আমার কাছে আছে, হয়তোবা পলকের কাছে নেই, সেখানে আমাদের বিতর্ক থাকতেই পারে। বাট ইন দ্য কোয়েশ্চন অফ 71 সেখানে বিতর্ক থাকতে পারে না। এবং বিএনপি ৭১-এর চেতনায় কোন ধরনের, আমি শেষ করে নিই, এবং বিএনপিকে আমি মনে করি ৭১-এর চেতনায় বিএনপি কখনোই ৭১-এর চেতনার বিরোধী দল নয়। আজকের রাজনৈতিক পরিস্থিতি উপলব্ধি করে আমার মনে হয় সেই জায়গায় বিএনপির অবশ্যই বোধোদয় হবে, এটা সময়ের ব্যাপার মাত্র। কিন্তু আওয়ামী লীগের যদি উদ্দেশ্য থাকে যে এই জায়গায় আমি বলছি, এই আওয়ামী লীগকে এটা ব্যাখ্যা করতে হবে যে আমি আওয়ামী লীগ আজকে দেখলাম যে আসলে সংসদে কোনো বিরোধী দল নাই, এটা কেন নাই? এটা যদি এমন হয় যে প্রধান বিরোধী দলে যে দলটি রয়েছে জাতীয় পার্টি, তারা আসলে বিরোধী দলের রেকগনিশনও চায়, আবার সরকারে থাকার হালুয়া রুটিরও ভাগ চায়, সেই জন্য আপনি তাদের অ্যাকোমোডেট করছেন, তাহলে এক কথা। আর যদি এমন হয় যে আওয়ামী লীগের চিন্তায়, চেতনায় আমরা কোনো বিরোধী দলই চাই না, গণতন্ত্র থাকবে কিন্তু বিরোধী দল থাকবে না, ঠিক আছে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে এসে যদি আমরা সত্যিকার অর্থে ৭১-এর প্রশ্নে পুরো জাতিকে ঐক্যবদ্ধ করতে পারি এবং তারপর একটি শান্তিপূর্ণ, অহিংস, রক্তপাতহীন রাজনীতির সূচনা করতে পারি, তাহলে থাকবে। অন্যথায় আই এম সরি টু সে আপনাদের দুই দলের এক দলও থাকবে না বাংলাদেশ। সময় ব্যাপার না, ঠিক আছে, আমাকে একটা মিনিট, ঠিক আছে, আমি একটা জিনিস উত্তর, স্বপন ভাই আমি একটু, আচ্ছা ঠিক আছে, জাভেদ ভাই একটু কম কথা বলেছেন, জাভেদ ভাই আমি 18 দল করি না, আমি মাননীয় মন্ত্রী মহোদয়, আমি জহিরুদ্দিন স্বপনের বক্তব্যের কারণে বলছি, আমি 18 দল করি না, আমি বিএনপির প্রতিনিধিত্ব করি না, কিন্তু আমি নির্বাচন করি না, আর আমিও কি জামাত ইসলাম হয়ে গেলাম ভাই? আচ্ছা ঠিক আছে, আপনি বলছেন তাহলে সিপিপিও জামাত ইসলাম হয়ে গেল, এটা তো হইতে পারে না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে মিস্টার জাবেদ, অনেকক্ষণ থেকে এটা বলবেন আপনি, আমার এই প্রশ্নের উত্তর দিবেন যে যারা ভোট দেয় নাই তারা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী বলে মনে করেন কিনা? কেন করব? কে বলেছে? আপনারা ভোট দিতে, এক মিনিট, অনেকে ভোট দিতে চায় না, কে বলেছে যে যারা ভোট দেয়নি তাদের প্রসঙ্গে কি কোনো মন্তব্য আমাদের আওয়ামী লীগের পক্ষ থেকে করা হয়েছে? হয়েছে, একটু আগে হয়েছে। আমরা বেশ কয়েকটা বক্তব্য শুনলাম, জাতি দুই ভাগে বিভক্ত, এক ভাগে আওয়ামী লীগ নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আরেকদিকে বিএনপি জামাতের নেতৃত্বে সবাই, আর আমরা সবাই হচ্ছে ঢেউটিন। আপনার আমি একটু কথা, এটা কারেক্ট না ভাই, ইট ইজ নট কারেক্ট, নট অ্যাকসেপ্টেবল, গ্রহণযোগ্য নয়। মাহি ভাই আমি একটা কথা বলি, তো বিএনপির সঙ্গে নাই, আপনি একটু রাখেন। আরে আপনাদের কথা বলতে আমি কথাই বলতে পারছি না, ফ্লোরই তো পাচ্ছি না, আমরা কোনো পক্ষই না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, জাভেদ ভাই প্লিজ, জাভেদ ভাই নির্বাচনে একেবারে জামাত হয়ে গেল, সিপিবি জানা, সিপিবিও জামাত হয়ে গেল। আচ্ছা ঠিক আছে জাভেদ ভাই প্লিজ একেবারে স্বস্তির সাথে বলুন। সরকার যদি অগণতান্ত্রিক ফ্যাসিস্ট আচরণ বন্ধ না করে, দেখেন আওয়ামী লীগ বর্তমানে সরকার আছে, আমাদের দায়িত্ব হচ্ছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা। যেখানে জনগণের নিরাপত্তা বিঘ্নিত হবে সেখানে অবশ্যই সরকারকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। সুতরাং আমরা তাই করছি। এখন সেটাকে যদি আপনারা বলেন যে অগণতান্ত্রিক বিহেভিয়ার বা ফ্যাসিস্ট অ্যাটিটিউড, সেটা তো আমার মনে হয় আমাদের আর কিছু করার নেই। মৌলিক অধিকার নিশ্চিত সরকারেরই দায়িত্ব, করছি আমরা একই সঙ্গে করতে হবে। আমরা জনগণের মৌলিক অধিকার নিশ্চিত দুটো করবেন। প্লাস আপনি যে আরেকটা বলছেন যে বিরোধী দল ছাড়া অবশ্যই না। আচ্ছা আমরা একেবারে প্লিজ, আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, আমরা 2009 সংসদ যেটা আপনি বলছেন বিরোধী দল ছিল, আপনার 5 বছরে বিরোধী দল কয়দিন পার্লামেন্টে এসেছিল? অল টুগেদার আমার মনে হয় 60 দিন ছিল 5 বছরে। তাহলে ওখানে কি বিরোধী দলের কোন জনগণের রিপ্রেজেন্টেটিভ কি ওই নবম সংসদে ছিল? আপনারা সেটা বলতে পারছেন? বলেন আওয়ামী লীগ বিরোধী দল অবস্থায় কয়দিন সংসদে ছিল? আপনি যে জাতীয় পার্টির কথা বলছেন, জাতীয় পার্টি বিরোধী দল আছে, এখন সরকার আছে, তারা যদি সরকারকে অ্যাপ্রোচ করে যে ঠিক আছে আমরা বিরোধীতে থাকবো, পাশাপাশি আমরা সরকারের ভালো কর্মকাণ্ডকে সাপোর্ট দিব এবং আমরা সেটা
এটাকে অ্যাসেস করতে চাই। আমরা আমার মনে হয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জাতীয় সরকারের ডাক দিয়েছেন, উনি ওই কনসেপ্ট নিয়ে দেখেন মাননীয় মন্ত্রী আমার কিছু বলার নাই। এটা একটা ভালো জিনিস। আমরা শেষে আমি কিন্তু অনেকক্ষণ ধরে বসে আছি, অনেকগুলো প্রসঙ্গ আছে আমার কিন্তু। আচ্ছা ঠিক আছে, আচ্ছা আপনার কাছে আসছি আমরা। পলক ভাই 1 মিনিট, আপনি অনেকক্ষণ স্পষ্টভাবে সুন্দর কথাগুলো বলার চেষ্টা করে বলতে পারেননি। পলক ভাই ধন্যবাদ। শান্তিপূর্ণভাবে কথা বলা, শান্তিপূর্ণ কথা বলবেন আপনি সবাই প্লিজ শান্তিপূর্ণ। আমি বলতে যাচ্ছি যে আসলে মাহি ভাই দুটা বিষয় বলেছেন, যে সরকার যেন কোনোভাবেই কোনো শক্ত ভূমিকায় অবতীর্ণ না হয়, মানে কোনো যে চেতনা থাকে। তো আমাদের বিষয়টি আমরা পরিষ্কার করতে চাই। আর মুক্তিযুদ্ধের চেতনার বিষয়টি আমরা চাই যে সরকারের এবং বিরোধী পক্ষে রাজনৈতিকভাবে আমাদের বিতর্ক থাকতে পারে, সবকিছু থাকতে পারে, কিন্তু মুক্তিযুদ্ধের বিষয় নিয়ে কোনো বিতর্ক থাকা চলবে না। তো আমাদের সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আজকে যেই রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে বা এই যে ভোট বয়কটের বিষয়টি বিএনপি করেছে, এই বিষয়টির মধ্যে বারবার কেন জানি জামাত ইসলাম, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগুলো চলে আসছে। তো এইটার পরিষ্কার যদি ব্যাখ্যা যদি বিএনপির তরফ থেকে থাকতো তাহলে কিন্তু আজকে বিতর্ক জন্ম হতো না। যখন কাদের মোল্লা ফাঁসি হচ্ছে তখন অনেক রাজনৈতিক দল প্রতিক্রিয়া ব্যক্ত করছে, কিন্তু প্রধান একটা বিশেষ শক্তিশালী রাজনৈতিক দল যারা বারবার ক্ষমতায় ছিল, সেই জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে কোন রকম প্রতিক্রিয়া ব্যক্ত করা হয় না। এই সকল কর্মকাণ্ডের মধ্য দিয়ে কিন্তু এই দল সম্পর্কে মাহি ভাই সহ সকল রাজনৈতিক দল দেশবাসীর প্রশ্ন বিবেক তাদেরকে বারবার কিন্তু নাড়া দিচ্ছে। আমি আর 30 সেকেন্ডে কথা শেষ করতে চাই, সেটা হচ্ছে যে আমরা যে বারবার এই যে নির্বাচন প্রক্রিয়া, আমাদের বিচার প্রক্রিয়া এবং 71-এর চেতনা, এই সকলগুলো কথা বলছি, সেই 71-এ মুক্তিযুদ্ধ হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষকে মৌলিক অধিকারগুলি নিশ্চিত করার জন্য, এদেশের মানুষকে কিন্তু দুবেলা দুমুঠো ভাত দেওয়ার জন্য, তাদেরকে উন্নত জীবন দেওয়ার জন্য, প্রতি ঘরে ঘরে বিদ্যুৎ দেওয়ার জন্য, দ্রব্যমূল্য, এই সকল নাগরিক সুবিধাগুলি নিশ্চিত করার জন্য। আজকে আমরা কি কেউ এই বিতর্কে অবতীর্ণ হচ্ছে কি যে বিএনপি কত 20 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ 15 বছর ছিল, এখন সেই সময়গুলিতে আমরা কতটুকু জনগণের কল্যাণে ব্যয় করেছি, এই বিতর্কে কেন আমরা যাচ্ছি না? আমি যদি বলি একটা দেশের দ্রব্যমূল্য, নিরাপত্তা, শান্তি শৃঙ্খলা এবং বিদ্যুৎ, এই বিষয়গুলি নিয়ে আমি বিশ্বাস করি যে আমাদের বর্তমান সরকার এই 10ম জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে যে সরকার গঠিত হয়েছে, আমরা সেই সরকারের যারা আর কি দায়িত্বপ্রাপ্ত আছি তারা যদি সঠিকভাবে আমাদের কর্মকাণ্ডগুলি পরিচালিত করতে পারি, তাহলে যেভাবে আর কি আপনার জন আকাঙ্ক্ষা ভারতবর্ষে 17 বছর প্রথমে নেহেরু ছিল, তারপরে মালয়েশিয়াতে 18 বছর মাহাতির মোহাম্মদ ছিল, এই ধারাবাহিকতার সুযোগটা আমরা পেয়েছি, সেইটা যদি আমরা কাজে লাগাতে পারি এবং পাশাপাশি যদি বিএনপির তরফ থেকে গণতান্ত্রিক আন্দোলন, বিএনপি যেই বারবার ভুলটা করছে সেটা যদি না করে, প্রক্রিয়াটা যদি গ্রহণযোগ্য ভাবে হতো তাহলে অনেক বেশি সুন্দর হতো, কাজ করাটা অনেক সহজ হতো। আমি 10 সেকেন্ডে শেষ করছি। মাহি ভাই যেটা বলেছেন এটা অনেক সুন্দর হতো, এতে কোনো দ্বিমত নেই। আমাদের তরফ থেকেও আমরা চেয়েছি যে বিএনপি সহ সকল আপনারা রাজনৈতিক দল আসুক এবং সেখানে একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অংশগ্রহণমূলক নির্বাচন হোক। তো সেই সুযোগটা আসলে ছিল না, নাকি বিএনপি নিতে চায়নি এই জন্যই যে জামাত সেই সময় নির্বাচনে বাইরে ছিল, রেজিস্ট্রেশন তাদের বাতিল হয়েছিল এবং সেই সময় জামাতের জন্য নির্বাচন করেন। আমি তো বিকল্প ধারার কথা বলিনি ভাই, আমি তো বিকল্প ধারার কথা বলিনি, সিপিপির কথা বলিনি, আমি বলেছি বিএনপির কথা। আমরা কেন নির্বাচনে যাইনি আপনি মনে হয়? আজকে আমি বলি, আমি মাহি ভাই একটা কথা বলি, আজকে বিএনপির কিন্তু প্রতিনিধিত্ব এবং নেতৃত্ব দেওয়ার জন্য স্বপন ভাই, অসীম ভাইয়ের মতো আজকে এই ধরনের যোগ্য নেতৃত্বের প্রয়োজন দেখা দিয়েছে। ঠিক একইভাবে এখন আপনারও কিন্তু একইভাবে এর আগের সরকারের ব্যর্থতার জন্য আজকে পলকের মতো তরুণ নেতৃত্বের এই সরকারের মন্ত্রী প্রয়োজন হয়েছে। ঠিক আছে, আমরা শেষের দিকে আসছি। সেই ভুলগুলো শুধরিয়ে নিয়ে আজকে তাদেরকে একটু দায়িত্ব নেওয়ার সুযোগ দেন। হলফনামা যেন ঠিক থাকে আমার ছোট ভাই। ঠিক আছে, পলক ভাই আপনার মাইক্রোফোনটি নামালে আমি পরবর্তী আমি শুধু বলতে চাই মাহি ভাই, আজকে আপনি বিএনপিকে লাইভ সাপোর্টটা দিচ্ছেন কেন? আজকে ঠিক আছে, আমরা ব্যারিস্টার অসীম, আমরা সমাবেশে পরে আসছি। ব্যারিস্টার অসীম বিএনপির দিকে যে, ঠিক আছে ধন্যবাদ ব্যারিস্টার অসীম, বিএনপির দিকে যে প্রশ্নগুলো করেছি সেগুলোর উত্তর আমি বিএনপি নেতৃবৃন্দের কাছে আমি একটা কথা বলি প্লিজ। সবসময় যে একটা ইস্যু বিএনপির শক্তির বিরুদ্ধে বিকল্প শক্তি তো আপনারা দিয়ে যাচ্ছেন। আমাদেরকে একটু বলতে দেন। আমি একটা জিনিস বলি সেটা হচ্ছে যে প্রথম কথা, জামাত নিয়ে, যুদ্ধাপরাধ নিয়ে
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন যে আমরা ক্ষমতায় আসলেও যুদ্ধাপরাধের বিচার অব্যাহত থাকবে। আমি প্রথমে একটা কথা বলছি, না এটা স্পষ্ট করে বলেছে। কবে যদি বলেন তাহলে তো আমাকে আপনার ভিডিও ফুটেজ এনে দেখাতে হবে আপনাকে, কবে বলেছে এই কথা যদি বলেন। আর দ্বিতীয় কথা, আপনাদের থেকে মানে সরকারের আমি আপনাকে একটা কথা বলি, না সেখানে তো আপনার কোনো প্রতিবাদ করেছে না পলক ভাই, আমি শেষ করে নি, আমি একটু বলে নি আমার জিনিসটা আমাকে স্পষ্ট করতে দেন। আপনারা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে যুদ্ধাপরাধের বিচার হবে না। আমার যতটুকু জানা আছে আজ পর্যন্ত, অর্থাৎ ইভেন এই নির্বাচন হয়ে যাওয়ার আগে 5ই জানুয়ারির পূর্বে যুদ্ধাপরাধের দায়ে যারা অভিযুক্ত তাদের মোটামুটি কম বেশি, যারা বেশি যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের বিচারগুলো হয়েছে। এখন কে আগামীতে সরকারে আসবে কি আসবে না এটা কিন্তু সরকারের উপর নির্ভর করে না, এটা বিচার প্রক্রিয়া আদালতের উপরেই। কিন্তু ক্ষমতায় আসে তাহলে মনে করেন কিছু করার নেই। যুদ্ধাপরাধের বিচারের প্রক্রিয়াকে নিয়ে প্রক্রিয়াকে নিয়ে সারা বিশ্ব থেকে কিন্তু এটা বলা আছে। আমরা বিচারের স্বচ্ছতার কথা বলা হয়েছে আমাদের দল থেকে, বিচারের স্বচ্ছতা, ন্যায় বিচার নিশ্চিত করা, এটা একটা। যাই হোক, আমি এই একটা জিনিস বলেছি যে আমরা যুদ্ধাপরাধের বিচার নয়, সংলাপ, সমঝোতা, ঐক্যের কথা আমরা কথা বলি। এখন কি আপনার স্বৈরাচার অপুতি প্রিন্স ভাই খুব দুঃখ পেয়েছে আমি একটা কথায়। আপনি স্বৈরাচার কি নিয়ে তো আজকে মনে করেন যে বিরোধী দলেও আছে, সরকারেও আছে। আপনি 9 বছর আন্দোলন করেছেন এই স্বৈর শাসনের বিরুদ্ধে, স্বপন ভাই করেছেন, আরো অনেকে করেছিলেন। আমাকে স্পষ্ট কথা আমি বলি, আজকে সেই স্বৈরাচার কি নেই? রাজনৈতিক সিদ্ধি কিংবা ফায়দা হাসিলের জন্য আমরা সবাইকে ইউজ করেছি। এটা থেকে বেরিয়ে আসতে হবে। ছিল ওই পিরিয়ডটা, তাদেরকে জনগণও কিন্তু বারবার ভোট দিয়ে, জনগণ এবং তারা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু জাভেদ ভাই এই কথা যদি বলেন, জাভেদ ভাই এই কথা যদি বলেন তাহলে তো অন্যদের কথাও বলতে হবে, অন্যদের কথাও বলতে হবে। এটা বিতর্কের মধ্যে আমি বলতে যাব আপনার তো কেন যদি গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে আমি একটা কথা বলছি, না আপনাদের আমি তো শেষ করতে পারছি না, আমি শেষ করতে পারছি না। আপনারা আচ্ছা ঠিক আছে, আমরা শেষ আমরা শেষ করতে ভোটের মাধ্যমে সে সংসদে আসছে। পলক ভাই শোনেন, আমি এই সমস্ত বিতর্কের মধ্যে যাব না। জনগণের ভোটের মাধ্যমে শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছে বিএনপি এখন বোধোদয় হয়েছে। আমার কথা হচ্ছে যে বিএনপি আপনার সহিংস আন্দোলন কবে করেছিল? প্রথম কথা, কবে থেকে শুরু হয়েছে? মানে বিএনপির আন্দোলন চলাকালীন সহিংসতা কখন রূপ নিয়েছিল, সেটা কতদিন হয়েছে আপনি নিজেই বলতে হবে। আমি দর্শকদের কাছে এই প্রশ্নটা রেখে দিলাম। আমাকে আপনি একটা কথা বলেন, যখন আমাদের মানববন্ধন হতো, বিএনপি অফিস বন্ধ থাকতো, বিএনপির মহাসচিব গ্রেফতার হয়ে আপনার কারাবরণ করেছে কয়েকবার, তখনও কিন্তু এই সমস্ত সহিংসতা কোনো কিছু হয়নি। আমি আপনাকে আসছি, আপনি শান্তিপূর্ণ আন্দোলনের কথা বলেছেন। প্রফেসর আনু মোহাম্মদ, তাকে প্রেস ক্লাবের সামনে তেল গ্যাস রক্ষা কমিটির যে আপনার আন্দোলন, একেবারে সময় শেষ, কিন্তু শাহবাগের প্রাথমিক শিক্ষক তাদের তো বিএনপি বা জামাতের কেউ ছিল না। সেই আন্দোলনের রং আপনাদের কাছে সেটা না। এখন কথাটা হচ্ছে নতুন সংস্কৃতি, আপনারা এসছেন, আমরা আপনাদের কাছে আশাবাদ যে আপনারা আপনাদের সরকারকে এবং মাননীয় প্রধানমন্ত্রী যেটা স্বপন ভাই বলেছেন, মাহি চৌধুরী বলেছেন, এবং আপনার গতকালকেও আপনার আশরাফ সাহেব বলেছিলেন। এবং আরেকটা জিনিস, আপনারা তো বলেন জামাতের কথা, আশরাফ সাহেব নতুন জামাত যারা আছে, শিবির যারা আছে, তাদেরকে বলেছে যে পুরনো যারা আছে তাদেরকে বয়কট করো, পুরনো নেতাদেরকে বয়কট করো, এই কথাটা বলেছে, রেকর্ডে আছে। আপনি অবাক হওয়ার কিছুই নেই, ঠিক আছে? না অসত্য তথ্য কেন? আপনি যদি ঠিক আছে এই যে শুনেন, আউটরাইট তথ্য বিকৃতির কোনো কথা না। আমি দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি কেন? আমি আপনাকে জামাতকে বারবার সার্টিফাই করতে যাচ্ছেন। আমি বলছি এই কথাটাই বলছি যে এই যে একটা ইস্যুর মধ্যে আরেকটা ইস্যুকে নেওয়া হয়, যে যুদ্ধাপরাধের ইস্যুটাকে বারবার মনে করেন যে মানুষের যে গণতান্ত্রিক আন্দোলন, তত্ত্বাবধায়ক সরকারের আন্দোলন, জামাতের বৈধতা আনতে চাচ্ছেন কেন? না আমি ওই প্রসঙ্গটা কেন যাচ্ছি, এই প্রসঙ্গটা বলছি যে আপনারা বারবার একটার মধ্যে দিয়ে আরেকটা নিয়ে আসছেন, ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন। সেই কথাটার জন্য আমি এই কথা। আপনাদের স্ট্যান্ডার্ড কি বলেন তো? না আমাদের স্ট্যান্ডার্ড কি? আমাদের স্ট্যান্ডার্ড তো স্পষ্ট করে বলাই হয়েছে। কি বলেন তো? আমরা তো জনগণের দাবি যেটা তত্ত্বাবধায়ক সরকার নিয়ে একেবারে সময় শেষ, আমরা ক্লোজিংয়ে যাচ্ছি। একেবারে 1 মিনিট করবার নাই, আমরা একেবারে সময় শেষ। ঠিক আছে বাংলাদেশে যে সংকট আছে, বাংলাদেশের সংকট আছে, আচ্ছা ঠিক আছে, সবাই শেষ করতে হবে, শেষ করতে হলে আপনার আলোচনার প্রয়োজন আছে, এটাই হলো মূল। সবাই প্লিজ, এখন দ্রুত যে সহিংসতা হচ্ছে আমাদের
ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে, এটা বন্ধ করা দরকার। জামাত শিবিরের রাজনীতি ইমিডিয়েট নিষিদ্ধ করা দরকার। মুক্তিযুদ্ধের প্রশ্নে ঐক্যমত দরকার এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সংস্কার করে যাতে করে সকলের অংশগ্রহণে একটা নির্বাচন করতে পারি, সেই জায়গায় দরকার। আমাদের মুক্তিযুদ্ধ রক্ষা করতে হবে, গণতন্ত্র রক্ষা করতে হবে। এইটা না হলে অরাজনৈতিক শক্তির হাতে ক্ষমতা চলে যাবে, এটা মনে রাখা দরকার। অসীম ভাইয়ের ব্যাপারে আমি অবাক হচ্ছি না, অবাক হচ্ছি না এই কারণে আজকে মানে গতকালকে যে প্রেস ব্রিফিং হলো সেখানে কিন্তু আপনার নেত্রী বেগম খালেদা জিয়াকে এক সাংবাদিক প্রশ্ন করেছিল যে জামাত ইস্যুতে আপনার এখন আপনি কি করতে চান, তো অবস্থানটা কি? তখন কিন্তু তিনি সেটিকে এড়িয়ে গেছেন, তিনি বলেন নাই যে আমরা জামাত বর্জন করছি। কাজেই আপনাকে যদি বলা হয় এখন আপনি যদি বলতে চান যে জাতীয় পার্টি আর জামাত এক হয়ে গেল, তাহলে কিন্তু সেটা দুঃখজনক। এখন আপনাদের কাছে এক না হতে পারে, আপনাদের কাছে না হওয়ারই কথা। ঠিক আছে, আপনাদের নেতা নির্বাচনে গেছে। আচ্ছা, কষ্ট পেলেন সাইফুজ্জামান চৌধুরী জাভেদ শেষ সংলাপ সমঝোতা মাইক্রোফোনটি হাতে নিয়ে। জি, ধন্যবাদ। ধন্যবাদ। সময় হলে আমার নেতৃত্বে সময় হলে দেখা যাবে। আমি যেটা বলেছি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী একই কথা বলছেন, আমরা রাষ্ট্র পরিচালনা করে যাব, পাশাপাশি সংলাপ চালিয়ে যাব, দুটোই থাকবে। জি জি, জনাব জহিরুদ্দিন স্বপন। আমি প্রথমেই প্রিন্সের সঙ্গে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে আক্রমণের বিষয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতা অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান শাহরিয়ার কবির, ডক্টর মিজানুর রহমান, তারপরে সুব্রত বড়ুয়া, এ ধরনের সমস্ত বিদগ্ধ ব্যক্তিরা তারা ভিকটিমদের সঙ্গে কথা বলে তারা ক্ষমতাসীন দলকে দায়ী করেছে, ক্ষমতাসীন দলকে দায়ী করেছে। আমার কাছে দৈনিক পত্রিকার প্রমাণ আছে। চ্যালেঞ্জ করলাম সঙ্গে নিয়ে আপনি কি বলতে পারেন ভিকটিমদের সঙ্গে কথা বলে এই বিষয় নিয়ে চ্যালেঞ্জ করলাম নাই, বা এটা আপনারা সরকারের দলের উপরে চ্যালেঞ্জ করলাম। আমি বুঝলাম না কিসের চ্যালেঞ্জ এটা? আপনি যেটা বলছেন যে সরকার, আপনি গত 5 তারিখের পর থেকে প্রত্যেকে আপনি প্রথম আলো ডেইলি স্টেটে পড়েন, আর কিছু দরকার নাই। আচ্ছা ঠিক আছে, আমরা এই আলোচনা যাব, মাহিবি চৌধুরী প্লিজ, মাহিবি চৌধুরী, আমাদের খবরের সময় হয়ে গিয়েছে। মাহিবি চৌধুরী, আমাদের খবরের সময় হয়ে গিয়েছে, নিউজের সময় হয়ে গিয়েছে। আমি শুধু প্রত্যাশা করবো বাবা। জি, আমি শুধু আমার প্রত্যাশার বিষয়ে আমি শুধু বলবো, আমি প্রত্যাশা করব যে আজকে সংসদে প্রধান বিরোধী দলে না থাকলেও জনগণের সকলের আলোচনায় কিন্তু বিএনপি বারবার প্রধান বিরোধী দলের ভূমিকায় থাকবে। অতএব বিএনপি, আমি আশা করব যে যেই মানুষটির হাতে গড়ে উঠেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, সেই আদর্শে বিএনপি সক্রিয়ভাবে রাজপথে আবার নামবে, এটা আমার প্রত্যাশা থাকবে শহীদ জিয়ার একজন রাজনৈতিক ভক্ত হিসেবে। এবং একই সাথে আওয়ামী লীগের কাছে প্রত্যাশা করব এমন কোন অহংকার করার মতো নির্বাচনের মধ্যে দিয়ে সরকার গঠন করেন নাই। জি, দয়া করে, ধন্যবাদ। অথবা খুশি হওয়ার মতো, ফুর্তি করার মতো এমন কোন নির্বাচন করে আপনারা আসেন নাই। দয়া করে যেই কারণে নির্বাচনে এসছেন, আমার মনে হয় নির্বাচনের আগে যেটা বলেছিলেন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য করছি, অতএব সংলাপের পরিবেশ সৃষ্টি করে সংলাপের মাধ্যমে একটি ইনক্লুসিভ গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণ করে এরকম একটি সরকার যত তাড়াতাড়ি আসবে, সেই ব্যবস্থা গ্রহণের জন্য আওয়ামী লীগ নেতৃত্ব দেবে, গণতন্ত্রের পক্ষে নেতৃত্ব দেবে, সেটা আমি প্রত্যাশা করব। এবং একই সাথে শুধু আরেকটি প্রত্যাশা থাকবে, বিগত 5 বছরের সরকারের সময় যেটা দেখেছি, এই সরকারে যারা মন্ত্রিত্বের দায়িত্ব গ্রহণ করেছেন, দেখা গিয়েছে এবার আগে যারা ছিলেন না সেরকম সিনিয়র মন্ত্রীরাও যেরকম রয়েছেন, নতুন অনেকে চেয়ার আমরা দেখতে পাচ্ছি। আশা করি আপনাদের মতো 5 বছর ক্ষমতায় থাকবো, সেই চেষ্টা না করে যত তাড়াতাড়ি গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আপনারা নেতৃত্ব গ্রহণ করবেন। প্লিজ ব্যারিস্টার অসীম। না, আমি যেটা মনে প্রাণে বিশ্বাস করি, বাংলাদেশ এবং জনগণের স্বার্থে আমি মনে করি যে সমাধান হওয়া উচিত রাজনৈতিক সংকট যেটা আছে, এবং সেটার জন্য যারা সরকারে আছেন ওনাদের আপনার উদ্যোগ নিতে হবে যে আলোচনার জন্য যে একটা পরিবেশ তৈরি করা, পরিবেশের মধ্য দিয়ে সকলকে আস্থায় নিয়ে আমি মনে করি যে সংকট রাজনৈতিক ভাবে সেটা সমাধান করা উচিত, মোকাবেলা করা উচিত বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। জি, বাংলাদেশ এগিয়ে যাবে নিশ্চয়ই। পলক ভাই, সংকট সমাধান প্লিজ, অন্য কোনো কিছু নয়। রাজনৈতিক দল কিন্তু তৈরি হয় জনগণের কল্যাণ করার জন্য, এবং রাজনৈতিক দলের সিদ্ধান্তগুলি কিন্তু সেই রাজনৈতিক দলকে জনপ্রিয় অথবা অজনপ্রিয় করার জন্য সবচেয়ে বড় গুরুত্ব বহন করে। 70 নির্বাচনে যেভাবে বঙ্গবন্ধু রিস্ক নিয়ে গিয়েছিলেন, 79 নির্বাচনে আওয়ামী লীগ করেছিল,
একইভাবে সংলাপের দরজা কখনোই বন্ধ হবে না, কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বিশ্বাস করি এবং সেই প্রক্রিয়ায় আগামী দিনে রাজনৈতিক দলগুলি গণতান্ত্রিক প্রক্রিয়া আন্দোলন সংগ্রাম করবে, দাবি জানাবে। সেই রাজনৈতিক দলগুলির সাথে শান্তিপূর্ণ সমঝোতার জন্য আলোচনা চলতে থাকবে, কিন্তু পাশাপাশি সরকারের যে গুরুদায়িত্ব দেশের জনগণকে নিরাপত্তা দেওয়া, কল্যাণ করা, সেটিও চলমান থাকবে। এবং আমরা এখানে হানিমুন পিরিয়ড বলে কিছু নেই, কারণ আমরা এটা দ্বিতীয় পর্যায়ে আছি। এখানে আমাদের আনন্দ বা এখানে সন্তুষ্টিরও কিছু নেই। আমরা প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আমরা জনগণের কল্যাণ করার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করার জন্য যা যা করার কিছু প্রয়োজন সেটাই আমাদের চেষ্টা চলবে। ধন্যবাদ। আমরা সংলাপ বিশেষ মেয়াদ নয় এবং এটা উনি আত্মতুষ্টির মেয়াদ নয় বলেছেন। ধন্যবাদ আমরা সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার আলোচনা হলো। আমরা খানিকটা উত্তেজনা দেখতে পেলেও এটি হচ্ছে যুক্তির উত্তেজনা এবং এই উত্তেজনার মধ্যে শানিত ছিল, ধার ছিল এবং সকলের মধ্যে ভ্রাতৃত্বের একটা হাসি আমরা দেখতে পেয়েছি। আমরা সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সংলাপ, সমঝোতা, ঐক্য, শান্তি চাই। আমরা চাই সব দলগুলোর মধ্যে আস্থা ফিরে আসুক ৭১-এর যেই চেতনা